আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিলন মাহমুদ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব মূলত অষ্টম শ্রেণী তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির যে পার্টটা আছে সেখানকার এমসিকিউ। তো যেহেতু আমরা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তো সেই জন্য আমি তোমাদের মহাকর্ষ বিকর্ষ অধ্যায়টার উপর এমসিকিউ দিই নেই, ওটার পুরো একটা চ্যাপ্টারটা ব্রিফ করেছিলাম। তো এখন চ্যাপ্টার 6, 7, 8 অথবা চ্যাপ্টার রসায়নের পার্টটা নিয়ে আগে এমসিকিউ আমি দিচ্ছি। দেখো, তো এখন যদি আমি এমসিকিউ আকারে সাজাই একটু টাফ হয়ে যাবে, সময় লাগবে অনেক বেশি। আমি চেষ্টা করছি তোমাদেরকে সরাসরি আনসারগুলো লেখার জন্য, যে কী বিষয়গুলো বারবার আসে পরীক্ষায়। সো দেখো, নাম্বার 1, মৌলিক পদার্থের সংখ্যা কয়টা বলো তো? মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে তোমরা এগুলো তোমাদের এমসিকিউ পড়তে গেলেই পাবো। মৌলিক পদার্থের সংখ্যা 118টা। কয়টা? 118টা। তার মধ্যে 92টি হচ্ছে প্রাকৃতিক মৌল। 92টা কি? প্রাকৃতিক মৌল হচ্ছে 92টি, যা প্রকৃতিতে পাওয়া যায়। 92টি প্রকৃতিতে পাওয়া যায় এবং 26টি কৃত্রিম মৌল এবং 26টি হলো কৃত্রিম মৌল। তো প্রথম কথা হচ্ছে মৌলিক পদার্থ আমরা জেনে গেলাম। ওকে, নাম্বার 2, তো মৌলিক পদার্থের প্রকাশটা আমরা প্রতীকের সাহায্যে করি, তাই না? তো তোমাদের পরীক্ষায় প্রতীকগুলো তোমরা জানো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম প্রতীক জানো। তো পরীক্ষায় যেগুলো আসে ল্যাটিন নামের প্রতীকগুলো আছে। তো তোমাদের ক্লাসের জন্য ল্যাটিন যে প্রতীকগুলো আছে, তো ল্যাটিন প্রতীকগুলো একটু লিখে রাখো। ল্যাটিন প্রতীক। ওকে, তো সোডিয়াম এইটার প্রতীক হচ্ছে তোমরা জানো Na। পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে, তাই না? সোডিয়াম হচ্ছে Na, পটাশিয়াম হচ্ছে কে। আর তোমার আসে আয়রন। ওকে, আয়রনের প্রতীক হচ্ছে কি? ফেরাম, Fe। ঠিক আছে, তোমাদের জন্য আর কি আসতে পারে? আসতে পারে টিন হচ্ছে Sn। আসতে পারে কি? লেডের প্রতীকটা কি? Pb। ওকে, তাহলে ল্যাটিন নামটা হচ্ছে, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম, আর লেড হচ্ছে প্লাম্বাম। ওকে, এই হচ্ছে ল্যাটিন নামের প্রতীকগুলো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের যোজনী, একাধিক যোজনী যাদের আছে, ওকে, একাধিক যোজনী যাদের আছে, এই প্রশ্নগুলো একটু আসে। একাধিক যোজনী, হ্যাঁ, তো একাধিক যোজনী বা যোজনীর আরেকটা নাম হচ্ছে যোজ্যতা। তাহলে একাধিক যোজনী বা যোজ্যতা যেসব মৌলের আছে তোমাদের প্রশ্নে আসবে, যেমন তোমাকে বলতে পারে কার্বনের, ওকে, যে কার্বনের যোজনী কত? তো কার্বন, খেয়াল করো এখানে ল্যাটিন নাম আর একটা আছে টিন। কার্বন, টিন আর হচ্ছে এই লেড, এই তিনটার সবারই যোজনী 2 এবং 4। একাধিক যোজনী, তিনটার জন্য কি যোজনী 2 এবং 4। তাহলে কার্বন, টিন, লেড এর যোজনী কত? 2, 4, তাই না? তাহলে কার্বনের যোজনীয় 2, 4, টিনের যোজনীয় 2, 4, লেডের যোজনীয় 2, 4। বুঝতে পেরেছ? ওকে, এখন দেখো ফসফরাস। ওকে, ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর 5, সালফারের যোজনী হচ্ছে 2, 4, 6, আর কপারের যোজনী হচ্ছে 1, 2। তো তোমাদের পরিবর্তনশীল যোজনী দিয়ে যদি এমসিকিউ আসে, এই 6টা থেকে আসবে। এখন তোমাকে একটা যৌগ দিয়ে বলতে পারে, যেমন মনে করো মিথেন। আচ্ছা বলো তো, মিথেনের সংকেতটা কি? হ্যাঁ, মিথেনের সংকেতটা হচ্ছে CH4। মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী বা যোজ্যতা হলো 4। ওকে, তাহলে মিথেনে কার্বন 4টা ইলেকট্রন শেয়ার করেছে, যোজনী 4। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও যোজনী 4, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তাই না? কার্বনের যোজনী যেহেতু 2 এবং 4 হয়ে থাকে, তাহলে যদি আমরা জানি যোজনী এক্সচেঞ্জ করতে হয়, তাই না? তাহলে মনে করো কার্বনের আর অক্সিজেনের জন্য কার্বনের যোজনী যদি এখানে 4 হয়, অক্সিজেনের যোজনী যদি 2 হয়,
তাহলেই কাটাকাটি করে এখানে 2 আসে। তার মানে CO2 সম্ভব, যখন কার্বনের যোজনী 4 তখনই CO2 হয়, তাই না? এভাবেই আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে 4। ওকে, এই হচ্ছে তোমাদের মোটামুটি যোজনী, একাধিক যোজনী যদি আসে তখন ল্যাটিন প্রতীকের এই প্রশ্নগুলো আসতে পারে। এখন আসো যৌগমূলক, সুন্দর করে লিখে নাও এগুলো, হ্যাঁ। এখন আসো যৌগমূলক নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো আসে, প্রথম কথা হচ্ছে ধনাত্মক যৌগমূলক। ধনাত্মক একযোজী, হ্যাঁ, আচ্ছা আমি উল্টা লিখছি, এটা লেখো একযোজী, মানে যোজনী যাদের এক, ওকে, একযোজী ধনাত্মক যৌগমূলক। একযোজী ধনাত্মক যৌগমূলক হলো এই অ্যামোনিয়াম NH4+ ও PH4+, ওকে, এই দুইটা। এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন। আর এটার নাম হচ্ছে ফসফোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন, ওকে। এই দুইটা হচ্ছে, যদিও তোমাদের ফসফোনিয়াম আয়ন তোমাদের বইতে সম্ভবত নাই, তো অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে ফসফোনিয়াম আয়ন, এই দুইটা যৌগমূলক হচ্ছে পজিটিভ। তো এদের যোজনী প্লাস মানে হচ্ছে তার একটা চার্জ, প্লাস চার্জ, আর অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম দুইটাতেই একটা প্লাস চার্জ, মানে চার্জ 1+1, আর তাদের যোজনী হচ্ছে 1, ওকে। আর একযোজী মানে হচ্ছে যোজনী 1। আচ্ছা, এরপরে তোমাকে বলতে পারে দ্বিযোজী। তো এটা দ্বিযোজী যৌগমূলক কোনগুলো? দ্বিযোজী যৌগমূলক তোমাদেরকে আমি বলেছিলাম কার্বনেট, এই যে CO3 2-, সালফেট SO4 2-, তাই না? এগুলো হচ্ছে দ্বিযোজী যৌগমূলক। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। লেখো। তো যৌগমূলকের জন্য আমি তোমাদেরকে এখানে লিখছি একযোজী, মানে যোজনী যাদের এক, একযোজী। দ্বিযোজী আর হচ্ছে ত্রিযোজী, এই তিনটার যৌগমূলকগুলো একটু শিখবা, ওকে। তাহলে একযোজী যৌগমূলকগুলো কোনগুলো? তো আমি তোমাদের একটা কথা লিখে দিচ্ছি আপাতত, লেখো। এমন হইও না, এমন হইও না, দ্বিযোজী পড়বা শালা কভু ফিরবে না। এমন হইও না শালা কভু ফিরবে না। আপাতত এই কথা দিয়ে এই কটা মুখস্থ রাখো, তোমার পরীক্ষার জন্য সুবিধা হবে, ওকে। তাহলে এমন মানে বুঝতেই পারছো অ্যামোনিয়াম আয়ন, ওকে। হইও মানে হাইড্রোক্সিল আয়ন, তোমরা তো এটা জানোই। তো হাইড্রোক্সিল, তারপর আমি এটা বাংলায় লিখে দিচ্ছি, একটু আগে অ্যামোনিয়াম লিখেছি তাই আর লিখলাম না। হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়নটা কি? OH-, তাই না? নাতে পড়বা নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রেট আয়ন, এটা হচ্ছে NO3-, আর পড়বা কি? নাইট্রাইট আয়ন। কি আয়ন? নাইট্রাইট আয়ন হচ্ছে NO2-। তাহলে এই প্রথম চারটাই হচ্ছে কি একযোজী, মানে এদের যোজনী এক। দেখো এখানে একটা প্লাস অথবা একটা মাত্র মাইনাস আছে, তাই না? তার মানে একটা প্লাস বা একটা মাইনাস থাকা মানে তাদের যোজনী এক, ওকে। সালামানি সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা যে সালফেট ব্যবহার করি সেই সালফেট আয়নটা, ওকে। তাহলে সালফেট আয়ন, সালফেট আয়নটা হচ্ছে SO4 2-, আর কভু মানে কার্বনেট আয়ন। কভু মানে কি আয়ন? কভু মানে কার্বনেট আয়ন। কভু মানে কার্বনেট আয়ন। CO3 2- হচ্ছে কার্বনেট আয়ন, আর ফিরবে না হচ্ছে ফসফেট আয়ন। কি আয়ন? ফসফেট আয়ন হচ্ছে PO4 3-, ওকে। তাহলে সালফেট আয়ন, কার্বনেট আয়ন, সালফেট SO4 2-। দেখো শুধুমাত্র
একযোজী যৌগমূলক যে দুইটা বললাম, ফসফোনিয়াম আয়ন আর অ্যামোনিয়াম আয়ন, শুধু এরাই পজিটিভ, আর কোনো পজিটিভ নাই। ওকে, তো PH4 ফসফোনিয়াম আয়ন তোমাদের বইতে সম্ভবত নাই, আর বাকিগুলো আছে। ওকে, সো এই হচ্ছে তোমার যৌগমূলকগুলো, ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো যৌগের অংশ, তুমি যখন যৌগ করতে যাবো তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো তোমার জন্য পরীক্ষায় এদের কোনো একটা দিয়ে বলবে এটা সংকেত কোনটা, বা এই নাইট্রেট আয়নের সংকেত কোনটা বোঝাচ্ছে এরকম, অথবা তোমাকে বলে দিবে যে একযোজী যৌগমূলক কোনটা। আশা করি বুঝতে পেরেছো। সো এই কথাটা ভালো করে পড়ে, এমন হইও না শালা কেউ ফিরবে না। আচ্ছা, শালা না দিয়ে লেখো সালাম, পরে তো আবার দেখা যাচ্ছে কোনো একজন ক্লাসে আসতো না, এটা বলা শুরু করবো, দরকার নাই। এমন হইও না সালাম কবু ফিরবে না, এমন হইও না সালাম কবু ফিরবে না। তার মানে সালামের সাথে তুমি যদি খারাপ ব্যবহার করো, তাহলে কি সালামকে যদি এমন খারাপ ব্যবহার যদি সালামের সাথে নিয়মিত করো, সে আর কবু ফিরবে না। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এমন হইও না সালাম কবু ফিরবে না। তাহলে এমন হইও না এই চারটার যোজনী কত? 1, সালাম কবু তার মানে সালফেট আর কার্বনেটের যোজনী হচ্ছে 2, আর ফিরবে না মানে ফসফেট, এটা যোজনী হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো। সো এগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন আর কি আসতে পারে MCQ এর জন্য? আর তোমার এখানে আয়নিক যৌগ আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে না? আয়নিক যৌগ কোনগুলো? ধাতু এবং অধাতু। দেখো, আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন কাদের মধ্যে বিদ্যমান? ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে মূলত আয়নিক বন্ধন হয়। দেখো, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রিসিটি মানে হচ্ছে কিন্তু ইলেকট্রনের ফ্লো, আর ইলেকট্রনের ফ্লো হইতে গেলে কী লাগে? পজিটিভ আর নেগেটিভ প্রান্ত লাগে, তাই না? অর্থাৎ আয়নিক মানে যেহেতু ইলেকট্রোভ্যালেন্ট, তার মানে এখানে পজিটিভ আর নেগেটিভ লাগবে। তো পজিটিভ কাদের হয়? ধাতুর হয় পজিটিভ, অধাতুর হয় নেগেটিভ। অর্থাৎ ধাতু অধাতু থাকলে সেগুলো হবে আয়নিক যৌগ। সো তোমাদেরকে আমি এগুলো পড়িয়েছিলাম ধাতু অধাতু কী জিনিস। তাহলে এখানে তুমি দেখো, ওই যে আমরা পড়েছি না লিথিয়াম, তাহলে লিথিয়ামের সাথে যদি ফ্লোরিন হয়, সোডিয়াম, হ্যাঁ, এরপর মনে করো পটাশিয়াম, এরপরে ম্যাগনেশিয়াম, এই যে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, তার লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, ম্যাগনেশিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। দেখো ধাতু অধাতু, তাই না? ধাতু অধাতু, তাহলে এরা সবাই কি? বা মনে করো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এরা সবাই হচ্ছে ধাতু অধাতু আছে, এরা সবাই আয়নিক যৌগ। এরা সবাই কী যৌগ? আয়নিক যৌগ, তাই না? এরা সবাই হচ্ছে আয়নিক যৌগ, ঠিক আছে? আচ্ছা, এখন আবার দেখো, যদি আমরা অক্সিজেন নেই, লিথিয়াম অক্সাইড, অথবা মনে করো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অথবা মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড, এরাও কি? ধাতু আর অধাতু, তারা এরাও কি? এরা হচ্ছে আয়নিক যৌগ। যদি তুমি ক্লোরিন নাও, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এরাও কি? ধাতু আর অধাতু। সো এরাও আয়নিক যৌগ। তুমি জাস্ট খুঁজে নিবা, আয়নিক যৌগ বললেই তুমি খুঁজে নিবা যে ধাতু আর অধাতু আছে কিনা। ওকে, এরপর মনে করো তোমাকে সাপোজ এই যে কার্বনেট দিলাম একটু আগে, সাপোজ লিথিয়াম কার্বনেট দিল, লিথিয়াম কার্বনেট, মনে করো তোমাকে দিল সোডিয়াম কার্বনেট, ওকে, তোমাকে দিল সাপোজ পটাশিয়াম কার্বনেট, এবারে ম্যাগনেশিয়াম কার্বনেট। কার্বনেটের যোজনী 2 তো, তাই এই পটাশিয়াম এগুলোর পাশে 2, তোমাদেরকে অবশ্যই এগুলো শিখিয়েছিলাম। তো যোজনী এক্সচেঞ্জ করতে হয়, তাই না? তাহলে ম্যাগনেশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, অথবা মনে করো তোমার অ্যালুমিনিয়াম কার্বনেট, সাপোজ অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, অ্যালুমিনিয়াম কার্বনেট। বা মনে করো ফেরিক, হ্যাঁ, ফেরিক কার্বনেট। তাহলে এই হচ্ছে তোমার এটাও কার্বনেট তো নেগেটিভ আয়ন, আর এই ধাতু তো ধাতুই, তাহলে অবশ্যই এরাও কি? আয়নিক যৌগ, তাই না? তাহলে মনে করো এই অক্সিজেনের জন্য একই রকম লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে OH তো নেগেটিভ, তাহলে ওই নেগেটিভ যৌগমূলকগুলোও যদি ধাতুর সাথে যুক্ত হয় সেগুলো আয়নিক যৌগ, তাই না? তাহলে এখানে আবার তোমার কি আসতে পারে? পরমাণুর সংখ্যা আসতে পারে। তোমাকে বলতে পারে পরমাণুর সংখ্যা, সাপোজ তোমাকে বলে দিল, আবার মনে করো সালফেট দিলাম, সাপোজ লিথিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ওকে, বা মনে করো পটাশিয়াম সালফেট, তোমাকে এই যে বা ক্যালসিয়াম সালফেট, এগুলো যে তোমাকে দিল যৌগগুলো দিয়ে, তোমাকে দেখো এটাও কিন্তু আয়নিক যৌগ, এই সালফেট নেগেটিভ আর এগুলো ধাতু। তাহলে তোমাকে বলবে পরমাণুর সংখ্যা কত। এখানে পরমাণুর সংখ্যা কয়টা আছে দেখো তো। লিথিয়ামের পরমাণু আছে কয়টা? 2টা, সালফারের 1টা, অক্সিজেনের 4টা, তাহলে 4, 1, 5, 5 2 7। তাহলে তোমার এখানে পরমাণুর সংখ্যাগুলো যদি আমরা একটু দেখি, পরমাণু সংখ্যা কয়টা আছে,
এখানে 7টা, এখানে কয়টা 2 3 আর 4 7টা, তাই এখানে কয়টা আছে এই যে 4 আর 1 5 5 আর 1 6। এই অ্যালুমিনিয়াম মনে করো সালফেট, এটা একটু আসে আমাদের বেশি, তাহলে অ্যালুমিনিয়াম সালফেটে দেখো তো, তাহলে অ্যালুমিনিয়াম কয়টা 2টা, সালফেটের বাইরে কিন্তু 3 আছে, তাহলে ভিতরে কয়টা দেখো 1 আর 4 5, বাইরে আছে 3, তার মানে 5 গুণ 3 গুণ করতে হবে, 3 5 15, এই একটা এই 4টা 5টা, 5 গুণ 3 3 5 15 আর হচ্ছে 2, তাহলে কয়টা এখানে 17টা। এই হচ্ছে মূলত তোমার এই যৌগ, আয়নিক যৌগ তো চিনতে পারলা, তোমাকে বলতে পারে এই যৌগটা দিয়ে পরমাণুর সংখ্যা কত বা কোনটা আয়নিক যৌগ, বুঝছো। এবার তোমাকে বলতে পারে কোনগুলো সমযোজী যৌগ, তো তাহলে তোমার তো অবশ্যই এখন বুঝতে আর অসুবিধা নাই। সমযোজী মানে কি, তার মানে দুইটাই ইলেকট্রন শেয়ার করে, তাহলে তোমার এখানে মনে করো পানি দিল, পানি বা কার্বন ডাইঅক্সাইড বা মনে করো মিথেন CH4 মিথেন, অথবা আমাকে দিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড মানে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ওকে, অথবা মনে করো তোমাকে অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া দিল, তাহলে এরা দেখো তো কোনো ধাতু এখানে আছে, কোনো ধাতুই কিন্তু এখানে নাই, তাহলে এরা সবাই সমযোজী যৌগ। কি যৌগ? সমযোজী যৌগ। দুইটা অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, ঠিক আছে, সেগুলো সমযোজী বন্ধন বলে। আর এই সমযোজী বন্ধন যাদের মধ্যে আছে বা যেসব যৌগ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাদেরকে সমযোজী যৌগ বলে। তাহলে দেখবা যে ধাতু নাই, তার মানে এরা সমযোজী যৌগ। আশা করি বুঝতে পেরেছো। তো কী প্রশ্ন আসতে পারে, সমযোজী যৌগ কোনগুলো বা কোনগুলো আয়নিক যৌগ বা পরমাণুর সংখ্যা কত, ঠিক আছে, এগুলো। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারটা। এরপরে যদি অধ্যায় 7-এ যাই, অধ্যায় 7 তো হচ্ছে তোমাদের মহাকর্ষ অভিকর্ষ, তাই না। তো মহাকর্ষ বল তোমাকে বলতে পারে দুইটা, যে কোনো দুইটা বস্তুর মধ্যে বলতে পারে, যেমন চাঁদ ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বলকে কি বলে, ওকে মহাকর্ষ বলও বলে, এটাকে অভিকর্ষ বলও বলে। আর যদি বলে চাঁদ এবং সূর্যের মধ্যে আকর্ষণ বল, তাহলে বলবো এটাকে বলা হয় কি মহাকর্ষ বল, কারণ এখানে পৃথিবী নাই, তাই না। তাহলে এখানে তোমাকে আসতে পারে এককগুলো দিতে পারে এখানে, যেমন মনে করো বলের একক কি, হ্যাঁ, বলের একক কি নিউটন একক, ওজনের একক কি নিউটন, তাই না, ভরের একক কি কেজি, তোমাকে বলতে পারে ওজন তো বললাম, ভরের একক কেজি, দূরত্বের একক কি, দূরত্বের একক আমরা জানি মিটার, তাই না, জি এর একক কি, জি এর একক হচ্ছে nm স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, কেজি ইনভার্স 2, তাই না, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 হচ্ছে জি এর একক, তাই না। আর কি আছে, মোটামুটি এগুলোই। ওজনের একক, ভরের একক তো লিখলাম, ভর তো কিলোগ্রাম লিখলামই, তাই না, এগুলো হচ্ছে একক। আর হচ্ছে তোমাকে জি এর মান তোমরা আগেই দেখেছো, জি এর মানটা বিভিন্ন স্থানে বিভিন্ন, জি এর মান তোমার নর্মালি কত 9.8 এমএস ইনভার্স 2, তাহলে তোমাকে বলতে পারে জি এর মান মেরু অঞ্চলে কত, তাহলে জি এর মান কোথায় সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, সেখানে জি এর মান 9.83, তাহলে মেরু অঞ্চলে, কি অঞ্চলে, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি 9.83 এমএস ইনভার্স 2। আচ্ছা, এখানে অভিকর্ষ ত্বরণ জি এর একক কি, এটা আসতে পারে এমএস ইনভার্স 2। মেরু অঞ্চলে এটা, বিষুবীয় অঞ্চলে কত বলো তো, বিষুবীয় অঞ্চলে জি হচ্ছে সবচেয়ে কম 9.78 এমএস ইনভার্স 2। পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার চাঁদে কত, চাঁদে হচ্ছে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, চাঁদে পৃথিবীর কয় ভাগের 1 ভাগ, পৃথিবীর 6 ভাগের 1 ভাগ সমান সমান 1.63 এমএস ইনভার্স 2। তার মানে পৃথিবী এবং চাঁদের মধ্যে অভিকর্ষ ত্বরণের অনুপাত হচ্ছে 6:1, ঠিক আছে। তো এখন 6:1 মানে পৃথিবীর 6 ভাগ হলে তোমার চাঁদে হবে 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো আমরা এই হচ্ছে হিসাব নিকাশ। তো জি এর মানটা বুঝলাম। এখন তোমাকে আর কি আসতে পারে, বলতে পারে ভর, যে একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি, চাঁদে এটার ওজন কত হবে, তাহলে তুমি ওই যে আমরা ম্যাথ করেছিলাম না, জাস্ট জি এর মানটা দিয়ে গুণ করে দাও, বলবে একটা বস্তুর ভর হচ্ছে তোমার 10 কেজি,
বস্তুটার ওজন কত, 9.8 দিয়ে গুণ করো। তোমাকে বলবো একটা বস্তুর ভর 10 কেজি, বস্তুর মেরু অঞ্চলে কত হবে ওজন, তাহলে মেরু অঞ্চলে জি এর মান দিয়ে গুণ করো। বিষুবীয় অঞ্চলের মান কত হবে, এই মানটাকে বিষুবীয় অঞ্চলে জি এর মান দিয়ে গুণ করো। যদি বলো পৃথিবীর কেন্দ্রে কত হবে, 0। আর চাঁদে কত হবে, 1.63 জি এর মান চাঁদে, তার সাথে তুমি 10 কেজি গুণ করো। তো এই অধ্যায়ে মোটামুটি এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি তোমাদেরকে আমি নিয়ে যাই অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। রাসায়নিক বিক্রিয়া তোমাদের কি আসতে পারে, তো রাসায়নিক বিক্রিয়া যাওয়ার আগে আচ্ছা আমি অম্ল ক্ষারক লবণ অধ্যায় 10টা আগে দেখাই। অধ্যায় 10-এ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে তোমার কোনটায় কী অ্যাসিড আছে। তো আমি তোমাকে কয়েকটা অ্যাসিডের নাম আগে সবার আগে বলি যে H2SO4, এটা তো সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় রাসায়নিক দ্রব্যের রাজা। কি বলা হয় এটাকে, রাজা। কারণ কি, এটা শিল্পে বা সার কারখানায়, শিল্পে বা সার কারখানায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বেশি লাগে। তো যেই দেশ যত বেশি উন্নত, বলা হয় একটা দেশে সালফিউরিক অ্যাসিড যত বেশি আছে সেই দেশ তত বেশি উন্নত। তো সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রাসায়নিক দ্রব্যের রাজা, এটা শিল্পে বা সার কারখানায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এরপরে তোমার পাকস্থলী, আমরা যখন খাবার খাই, খাবার অনেকক্ষণ ধরে যখন খাবার না খেয়ে থাকি তখন পেটে ব্যথা হয়, অ্যাসিডিটি হয়। মূলত কেন, কারণ আমাদের পাকস্থলীর দেয়াল থেকে যে অ্যাসিডটা বের হয় সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ও খাবারটাকে কি করে, হজম করতে সাহায্য করে। কিন্তু যদি ও খাবার না পায় তখন কি ভাঙবে, ও পাকস্থলীর দেয়াল ভাঙা শুরু করে, এই জন্য আমাদের পেটে ব্যথা হয়। ওকে, তাহলে পাকস্থলীর দেয়াল থেকে বের হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আরেকটা অ্যাসিড দেখো HNO3, এটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। তো এই নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটা যদি আমরা একসাথ করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে HNO3 একসাথ করলে এটাকে বলা হয় রাজ অম্ল। কি বলা হয়, রাজ অম্ল। এটা স্বর্ণকারেরা স্বর্ণ গলাতে ব্যবহার করে। তো এই তিনটে অ্যাসিড হচ্ছে খনিজ অ্যাসিড। কি অ্যাসিড, খনিজ অ্যাসিড। এটা হচ্ছে অনেক তীব্র খনিজ অ্যাসিড, বা আচ্ছা আমি বা দিয়ে লিখছি, এরা তীব্র অ্যাসিড। কি অ্যাসিড এরা, খনিজ অ্যাসিড বা তীব্র অ্যাসিড, এদের খাওয়া যাবে না, এরা মূলত অনেক বেশি শক্তিশালী। ওকে, আর কিছু কিছু অ্যাসিড আছে খাওয়া যাবে, সেই অ্যাসিড কোনগুলো, সেই অ্যাসিডগুলো হচ্ছে যেমন আমরা ভিনেগারে যে অ্যাসিডে ব্যবহার করি, ভিনেগারে আমরা কোন অ্যাসিড ব্যবহার করি, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডটা ব্যবহার করি আমরা ভিনেগারে। এটার সংকেতটা পরীক্ষায় আসবে CH3COOH, এটা হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। দেখো CH3COOH, তাই না। তাহলে তোমাকে বলতে পারে ভিনেগারের উপাদান কি, তো ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 6-10%, মানে এই অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। তোমাকে বলতে পারে ভিনেগারের মূল উপাদান কি, এটা। অ্যাসিটিক অ্যাসিড কোনটা, এটা। ঠিক আছে, এই হচ্ছে কথা। আরেকটা আছে তোমাদের যে সাপের উপদ্রব কমানোর জন্য, হ্যাঁ, সাপের উপদ্রব কমাতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। কার্বলিক অ্যাসিডের সংকেতটা তোমাদের জানতে হবে না, এটা মূলত কলেজে গেলেই জানবে, এখন দরকার নেই। কার্বলিক অ্যাসিড ব্যবহৃত হয়, হ্যাঁ, এটাকে ফেনলও বলা হয়। কার্বলিক অ্যাসিডকে ফেনল বলা হয়, কার্বলিক অ্যাসিড বা ফেনল ব্যবহৃত হয়। তাহলে সাপের উপদ্রব কমাতে কার্বলিক অ্যাসিড বা ফেনল ব্যবহার করা হয়। আর তোমরা পড়েছ তেঁতুলে কোন অ্যাসিড থাকে বলো তো, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। কোন অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। লেবুতে তোমরা পড়েছ, লেবুতে আছে কি সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড, লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড। এরপরে তোমার আপেলে আছে কি ম্যালিক অ্যাসিড, তাই না, আপেলে আছে ম্যালিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। অ্যাসিডগুলো মূলত এগুলো সরাসরি মুখস্থ করে হলো কোনটায় কোন অ্যাসিড আছে। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি অ্যাসিড কি করে বলো তো, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, এটা মাথায় রাখবা। অ্যাসিড নীল লিটমাস পেপার এক ধরনের পেপার, কাগজ, এটাকে লাল করে দেয়, আমরা এটা দেখে বুঝতে পারি এটা একটা অ্যাসিড। অ্যাসিড নীল লিটমাসকে কী করে, লাল করে। তো এটা মনে রাখতে পারো অ্যানিলা, এটা দিয়ে। এতে অ্যাসিড, নিদে নীল, আর লাতে লাল।
তাহলে অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে অ্যানিলা দিয়ে পড়তে পারো। ওকে, আর ক্ষার কি করবে? ক্ষার হবে লাল লিটমাসকে নীল করবে। তাহলে এটা তো বুঝতে পেরেছো। এখন এই অ্যাসিড ক্ষারের মধ্যে তোমার আর কি হতে পারে? এবার আসো তোমাকে বলতে পারে যে ক্ষার কোনগুলো, ক্ষার কোনগুলো ক্ষারক। আচ্ছা, কোনগুলো ক্ষার? দেখো, ক্ষার হতে গেলে তোমাদের পড়িয়েছিলাম হাইড্রোক্সাইড লাগবে, লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অথবা মনে করো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো এগুলো হচ্ছে ক্ষার। আচ্ছা, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দেখো, তো এগুলোর মধ্যে আমি তোমাকে বলি যে সবগুলোকেই আমরা ক্ষারক বলি। কি বলি? সবগুলোই হচ্ছে ক্ষারক। এইটা আগে লিখি যে এরা সবাই হচ্ছে কি ক্ষারক। আর এই যাদের মধ্যে OH আছে, এই ধরনের অ্যাসিড মানে ক্ষারকগুলো, এগুলো যদি পানিতে বিয়োজিত হয়ে এই OH আয়নটা উৎপন্ন করতে পারে তাহলে তাদেরকে আমরা ক্ষার বলি। দেখো এই যে এই কয়টা, এরা হচ্ছে ক্ষারক তো অবশ্যই, এবং এরা ক্ষারক, ক্ষারক এবং ক্ষার দুইটাই, কারণ এরা পানিতে বিয়োজিত হয়ে OH আয়ন তৈরি করতে পারে। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা পারে না, এটাকে ক্ষার নয়, এটা কি ক্ষার নয়, ঠিক আছে? তাহলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি না, ক্ষার নয়। আরও তোমাদের কিছু কিছু সংকেত দিতে পারে, যেমন যে ক্যালসিয়াম অক্সাইড, ওকে, জিঙ্ক অক্সাইড। দেখো তো এদের মধ্যে কি হাইড্রোক্সাইড আছে, OH আছে? নাই, তাহলে এর প্রথমেই বাদ হয়ে যাবে, এটা শুধুমাত্র ক্ষারক, ক্ষার হবে না। ক্ষারক মানে ধাতুগুলোর সাথে অক্সিজেন অথবা OH যুক্ত হলে আমরা ক্ষারক বলবো, কিন্তু ক্ষার হইতে গেলে অবশ্যই প্রথমত তার OH থাকতে হবে, দ্বিতীয়ত এটা এই OH আয়নটা পানিতে বিয়োজিত হয়ে উৎপন্ন হতে হবে। ওকে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে বিয়োজিত হয় না, তো OH আয়ন তৈরি করবে কীভাবে? এটা নিচে তলানি হিসেবে পড়ে যায়। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে প্রশ্ন আসে এগুলো বারবার, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা কি বলি বলতে পারবো? চুনের পানি বলি। কি বলি? চুনের পানি, অথবা কি বলা যায়? লাইম ওয়াটার। কি বলা যায়? লাইম ওয়াটার, অথবা কি বলা যায়? মিল্ক অফ লাইম, মিল্ক অফ লাইম। চুনের পানি, লাইম ওয়াটার, মিল্ক অফ লাইম, এই সবগুলোই কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয়। ওকে, আচ্ছা, আর এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে তাহলে বলা হয় কি? এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। হ্যাঁ, ম্যাগনেসিয়া বলা হয়। আর এই দুইটাকেই বলা হয় অ্যান্টাসিড। অ্যান্টাসিডে থাকে এই দুইটা, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা অ্যান্টাসিডে থাকে। কোথায় থাকে? অ্যান্টাসিডে। আমরা যখন পেটে ব্যথা হয় তখন আমরা এই দুইটা যে কোনো একটা খেতে পারি। তাহলে এই হচ্ছে মূলত তোমার দশম অধ্যায়ের MCQগুলো, মানে মোটের উপর একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেওয়া MCQগুলো। দশম অধ্যায়ের উপর কী আসবে তাহলে? অ্যাসিড কি, ক্ষার কি, লাল লিটমাস, নীল লিটমাস, এই কথাগুলো। আর হচ্ছে এই যে এই ব্যাপারটা। আরেকটা বিষয় হচ্ছে আমরা ওই সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হয়, তোমাকে বলবে সাবান তৈরির মূল উপাদান কি। সাবান তৈরির মূল উপাদান, সাবান তৈরির মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সাবান তৈরির মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে থাকবে। এই হচ্ছে তোমার এই অধ্যায়ের মানে অধ্যায়ের দশম অধ্যায়ের প্রশ্ন। আর হচ্ছে দশম অধ্যায়ের মধ্যে কি আসতে পারে? ক্যালসিয়াম কার্বনেটটা তোমাদের কি বলা হয়? ক্যালসিয়াম কার্বনেটকে চুনা পাথর। এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, এই CO3 থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে একটা O থেকে যায়, এই O যুক্ত হবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে, ক্যালসিয়ামের সাথে, এইটাকে বলা হয় চুন। আর এটা হচ্ছে কি? চুনা পাথর। তাহলে চুনা পাথরের সংকেতটা কি বলতো? ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরকে ভাঙলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে চুন। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি? গ্যাস, তাই না? আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমাকে এই প্রশ্নটা সব সময় বলবে যে ধাতুর কার্বনেট থেকে কি উৎপন্ন হয়? সব সময় চুন উৎপন্ন করে, গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এটা একটা গ্যাস। হ্যাঁ, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এ উড়ে চলে যাবে।
আচ্ছা, আর হচ্ছে বেকিং সোডা আসতে পারে তোমাকে, বেকিং সোডা বা তোমাকে বলতে পারো বেকিং পাউডার। আচ্ছা, বেকিং সোডাই আসে তোমাদের নর্মালি। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা হচ্ছে কি বেকিং সোডার সংকেত, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের যেটুকু পড়ালাম চ্যাপ্টার 6, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 7। ওকে, তো আপনার চ্যাপ্টার 6 তোমাদেরকে এখনও পড়াই নেই, এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, আজকে আর ক্লাস নিব না। সো নেক্সট আরেকটা ভিডিওতে আমি চেষ্টা করবো MCQ বাকিগুলো দেওয়ার জন্য। এগুলো যা লেখালাম সবগুলো সুন্দর করে নোট করে ফেলো, এগুলো থেকে মূলত MCQ আসবে।